দেখুন, এসআইআর এর নামে ২০২৫ সালে নির্বাচন কমিশন যেটা করছে, এটা ভোটার তালিকা সংশোধনের কোনো কাজ নয়। এটা ঘুরপথে এনআরসি করা হচ্ছে। ২০০২ সালের যে ভোটার তালিকা নির্বাচন কমিশন ওয়েবসাইটে আপলোড করেছে, তার ক্ষেত্রে একাধিক এই অভিযোগ রয়েছে যে তা প্রকৃত ভোটার তালিকা নয়। সেখানে অনেকের নাম ইতিমধ্যেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচন, সেটাকে কি তাহলে আমি ভুয়ো নির্বাচন হিসেবে ধরে নেব? যদি নির্বাচন কমিশন মনে করে যে ভুয়ো ভোটার তালিকায় ২০২৪-এর লোকসভা নির্বাচন হয়েছে, তাহলে সেই নির্বাচনকে বাতিল করুন, আর নরেন্দ্র মোদীকে এক্ষুনি বরখাস্ত করা হোক, বা তিনি নিজে পদত্যাগ করে নতুন করে লোকসভা নির্বাচন করুন। তিলোত্তমা মজুমদারকে আমি সাহিত্যিক বলে মনেই করি না। তিনি অত্যন্ত নিম্ন শ্রেণীর একজন মানুষ বলেই আমি মনে করছি। বলছি, এসআইআর আপনারা যে বিরোধিতা করছেন, এর যুক্তি কি? কেন বিরোধিতা করছেন? দেখুন, এসআইআর এর নামে ২০২৫ সালে নির্বাচন কমিশন যেটা করছে, এটা ভোটার তালিকা সংশোধনের কোনো কাজ নয়। এটা ঘুরপথে এনআরসি করা হচ্ছে, এবং এর একমাত্র লক্ষ্য কিন্তু বাঙালি জাতি। আপনারা খেয়াল রাখবেন যে আগামীতে জনসংখ্যার নিরিখে ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের একটি প্রকল্প রয়েছে, এবং জনসংখ্যার নিরিখে যদি সেটা হয়, তাহলে কার্যত গোবলয় বলতে যে রাজ্যগুলিকে আমরা বুঝি, তাদের লোকসভার আসন সংখ্যা এমন জায়গায় পৌঁছবে যে বাকি ভারতবর্ষে কে কাকে ভোট দিল, কটা আসন কে জিতলো, তার কার্যত কোনো মূল্য থাকবে না। এবং বাংলার ক্ষেত্রে এসআইআর এর মাধ্যমে, ঘুরপথে এনআরসির মাধ্যমে যদি আমাদের ভোটার সংখ্যা কমিয়ে দেওয়া যায়, তাহলে আগামীতে আমাদের যে পলিটিক্যাল বার্গেনিং পাওয়ার বলতে যেটা বোঝায়, সেটা কিছুমাত্র অবশিষ্ট থাকবে না। আমাদের আসন সংখ্যা গোবলয়ের নিরিখে এমন জায়গায় পৌঁছে যাবে যে এখানে যাদের ধরুন নাম ভোটার তালিকা থাকবেও, যাদের নাম ভোটার তালিকায় রইলো, যাদের রইলো না, দুজনেরই ভোটের মূল্য সমান হয়ে যাবে। সেটা হচ্ছে শূন্য। কারণ আপনি তখন কাকে ভোট দিলেন, কে জিতলো, আপনার ভোটে কে সংসদে গেল, তাদের কার্যত কোনো জড়ি থাকবে না। কারণ জনসংখ্যার নিরিখে আমাদের আসন সংখ্যা অত্যন্ত কম হয়ে যাবে। না, কিন্তু আপনারা যখন বলছেন যে আসলে এসআইআরটা এনআরসি মানে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া, কিন্তু নির্বাচন কমিশন তো তারা ঘোষণা করেছেন ২০০২ সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নাম বাদ যাবে না, এবং তাদের ছেলে মেয়েদেরও নাম বাদ যাবে না। ঠিক আছে, তাহলে আশঙ্কাটা কোথায় করছেন? দেখুন, প্রথম কথা, ২০০২-এর ভোটার তালিকাকে কী কারণে তারা মানদণ্ড হিসেবে ধরলেন, তার কোনো উত্তর নির্বাচন কমিশন দিতে পারছেন না। তারপরে ২০০২ সালের যে ভোটার তালিকা নির্বাচন কমিশন ওয়েবসাইটে আপলোড করেছে, তার ক্ষেত্রে একাধিক এই অভিযোগ রয়েছে যে তা প্রকৃত ভোটার তালিকা নয়। সেখানে অনেকের নাম ইতিমধ্যেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং তৃতীয়ত, সেখানে যদি নাম না থাকে, তাহলেই সে ভোটার নয়, প্রকৃত ভোটার নয়। এইটা কিভাবে এস্টাবলিশড হবে? আর যদি আমি তর্কের খাতিরে সেটা ধরেও নিই, তাহলে ২০০২ সালের পর থেকে যতগুলি নির্বাচন হয়েছে, তাহলে নির্বাচন কমিশন মেনে নিচ্ছে যে সেখানে প্রচুর ভুয়ো ভোটার ছিল, তারা ভোট দিয়েছিল, তারা সবকটা সরকার ভুয়ো। সব ভোট ছেড়ে দিন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন, সেটাকে কি তাহলে আমি ভুয়ো নির্বাচন হিসেবে ধরে নেব? যদি নির্বাচন কমিশন মনে করে যে ভুয়ো ভোটার তালিকায় ২০২৪-এর লোকসভা নির্বাচন হয়েছে, তাহলে সেই নির্বাচনকে বাতিল করুন, আর নরেন্দ্র মোদীকে এক্ষুনি বরখাস্ত করা হোক, বা তিনি নিজে পদত্যাগ করে নতুন করে লোকসভা নির্বাচন করুন। সেটা যদি করার সৎসাহস থাকে, আমরা তাদের যুক্তি মেনে নেব। আর যদি সেটা না থাকে, তাহলে আমরা যেটা বলছি সেটাই ঠিক। বলছি দাদা, শুভেন্দু অধিকারী বলছেন যে বিহারেরা ঠিকঠাক কাজ করেনি, তার জন্য তাদের জেলে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের বিএলওদেরকে তৃণমূল প্রভাবিত করছে, যদি তারা ঠিকঠাক না কাজ করে তাদেরকেও জেলে পাঠানোর আমরা ব্যবস্থা করবো। কি বলবেন? এতে কার্যত তিনি প্রতিষ্ঠা করে দিলেন যে নির্বাচন কমিশন বিজেপিরই শাখা সংগঠন। কারণ বিজেপির একজন নেতা বলবেন, নির্বাচন কমিশন সেই মতো কাজ করবে। এটা আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে দেখছি। আগামীতে যদি এই ধরনের ঘটনা ঘটে যে বিজেপি অভিযোগ জানাচ্ছে এবং তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে, অন্য কারো অভিযোগে নিচ্ছে না, তাহলে কিন্তু মানুষ এমনিতেই বুঝতে পারছেন, আরও স্থির নিশ্চিত হবেন যে ইলেকশন কমিশন বিজেপির হয়েই কাজ করে। শুভেন্দু অধিকারীরা প্রতিনিয়ত বলছে যে ১ কোটি রোহিঙ্গা এখান থেকে তাড়ানো হবে। দেখুন, শুভেন্দু অধিকারী অশিক্ষিত কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু তার কথাবার্তায় যে অশিক্ষার ছাপ আমরা প্রতিনিয়ত পাই। আমি একটাই কথা বলতে চাই, গোটা পৃথিবীতে, গোটা বিশ্ব জুড়ে রোহিঙ্গা যে জনসংখ্যা, সেটা ১৫ থেকে ১৬ লাখ, খুব বেশি হলে ২০ লক্ষ, তার চেয়ে বেশি একজনও নয়। অর্থাৎ ১ কোটি রোহিঙ্গা তো বহু দূরের কথা, পশ্চিমবাংলায় থাকা তো বহু দূরের কথা। এইখানে খুব বেশি হলে হয়তো কিছু হাজার রয়েছেন, সেটাও সরকারি নথি অনুযায়ী। আমরা দেখেছিলাম ২০২২ সালে হরদীপ সিং পুরী, যিনি তৎকালীন বিজেপি সরকারের তিনি একটি মন্ত্রী ছিলেন, তিনি টুইট করে বলেছিলেন যে দিল্লিতে আমরা রোহিঙ্গা শরণার্থী, এই শব্দটা তিনি ব্যবহার করেছিলেন, রোহিঙ্গা শরণার্থীদের আমরা ফ্ল্যাট বানিয়ে দেবো। অর্থাৎ কোথাও না কোথাও ভারত সরকার তার যে নীতি রোহিঙ্গা শরণার্থীদের ক্ষেত্রে এবং বিজেপির নেতাদের যে বক্তব্য, তার মধ্যে কোনো মিল নেই। কার্যত বিদ্বেষ ছড়াবার উদ্দেশ্যে, কার্যত বিভাজন করবার উদ্দেশ্যে তারা এই মিথ্যাগুলি প্রচার করেন। আমি সাধারণ মানুষকে অনুরোধ করব, এদের কথায় বা এমনকি আমার কথাতেও আপনাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে না। নিজে যাচাই করে দেখুন
যে সত্যি সত্যি গোটা পৃথিবী জুড়ে রোহিঙ্গাদের জনসংখ্যা ঠিক কত। একটা বিষয় আমরা দেখলাম যে এখন এসআইআর নিয়ে বিতর্ক চলছে, পক্ষ বিপক্ষে আলোচনা হচ্ছে, ঠিক এই আবহে তিলোত্তমা মজুমদারের মতো একজন সাহিত্যিক তিনি প্রকাশ্যে টিভি চ্যানেলে দাঁড়িয়ে মুসলিম কমিউনিটিকে সন্ত্রাসবাদী কমিউনিটি বলে আখ্যায়িত করেছেন। এই বিষয়টা কীভাবে? তিলোত্তমা মজুমদারকে আমি সাহিত্যিক বলে মনেই করি না, কারণ যিনি সাহিত্যিক হবেন তার মধ্যে একটি মানবিকতার ন্যূনতম বোধ থাকা উচিত, সাধারণ মানুষের থেকে বেশি থাকার কথা। এবং বেশ কিছু মাস আগে তিলোত্তমা মজুমদারের একটি বক্তব্যের প্রেক্ষিতে আমি তাকে সরাসরি জাতির রাজাকার বলে উল্লেখ করেছিলাম। সেই সময় দাঁড়িয়ে অনেকে আমার কথা পছন্দ করেননি, যারা হয়তো সাধারণভাবে বিজেপি বিরোধী তারাও বলেছিলেন যে না, এতটা সরাসরিভাবে কড়াভাবে ওনাকে বলা ঠিক হচ্ছে না, হয়তো ওনার কথা তুমি বুঝতে পারোনি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আই স্ট্যান্ড ভিন্ডিকেটেড, আমার কথাটাই কিন্তু তিনি নিজেই সত্যি প্রমাণ করে দিয়েছেন। যেভাবে তিনি এবিপি আনন্দের মঞ্চে দাঁড়িয়ে বিদ্বেষ ছড়িয়েছেন, তাতে এটা নিয়ে বোধহয় আর কোনো সন্দেহই থাকতে পারে না যে তাকে জাতির রাজাকার বলে আমি শুধু ঠিক করিনি, আগামীতে তার রাজাকার হিসেবে বিচার বাংলার মানুষ করবে। শেষ প্রশ্ন যেটা করব যে এক সাহিত্যিকের ভাষা মানে তার লেখনীতে ঐক্য ভালোবাসার কথা উঠে আসে, তিনি ঘৃণা ছড়াচ্ছেন, মানে এইটা কি করে হতে পারে? এই কারণেই বললাম তিলোত্তমা মজুমদারকে আমি সাহিত্যিক বলে মনেই করি না। তিনি অত্যন্ত নিম্ন শ্রেণীর একজন মানুষ বলেই আমি মনে করছি। যেভাবে তিনি বিদ্বেষ, যেভাবে তিনি ঘৃণা ছড়ানোর কাজ করছেন, তাতে তার পেছনে কোনো রকম অর্থনৈতিক শক্তি কাজ করছে কিনা সে প্রশ্ন থাকতে পারে, কিন্তু ভিন্ন প্রশ্ন হলো তাকে সাহিত্যিক যারা এখনও মনে করছেন তাদের বোধবুদ্ধি নিয়ে আমার প্রশ্ন রয়েছে।